অর্থবিত্ত হাসিল করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। মহান আল্লাহর বিশেষ রহমতে আমরা আবারও জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতীক এই মহান জাতীয় সংসদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অনন্য প্রতিফলন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে এই সংসদ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। মাননীয় সদস্যবৃন্দ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আজও অনুপ্রেরণা যোগায়। সেই প্রেরণারই ধারাবাহিক গণতন্ত্রের আকাঙ্ক্ষায় মুক্তিকামী ছাত্র জনতার বিজয়ের স্মৃতিবাহী আগস্ট মাস আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহীদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাষ্ট্রীয় ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নূতন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। 1991 সালের পর দীর্ঘ 35 বছর বিরতিতে 2026 সালে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। আমি প্রত্যাশা করি তার নেতৃত্বে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় হবে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে গণতন্ত্র সুদৃঢ়, আইনের শাসন প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বসবাস করবে। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই লক্ষ্য অর্জনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সম্মিলিত প্রয়াসে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠে এই কামনা করি। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করে দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সভাপতি মণ্ডলীর
মনোনয়ন। আমি কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। 1, জনাব গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 3, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 1, নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সদস্য সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার যদি হয় তাহলে প্রশ্নকালের পরে, ওইটাই হলো স্ট্যান্ডার্ড টাইম, ওই সময় আপনি প্রশ্নকালের পরে আপনাকে সময় দেওয়া হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে এখন শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে 2026 সালের 12 জুলাই সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী, সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে আরও জানাচ্ছি ইতিমধ্যে আরও 11 জন সাবেক সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। তারা হলেন মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, মোশাররফ হোসেন মিয়া, সাবেক সংসদ সদস্য, সেলিমা আহমেদ, সাবেক সংসদ সদস্য, শরফুদ্দিন খসরু, সাবেক সংসদ সদস্য, নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, গোলাম সরওয়ার হিরু, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, সাবেক মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোহাম্মদ মুস্তফা মনোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনার প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিতে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি মাননীয় বিরোধী দলের নেতা। স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা আমাদেরই গ্যাপ, দুর্বলতা। আমাদের দলের 2 জন সংসদ সদস্য যাদের নামে ইতিপূর্বে কোনো প্রস্তাব গৃহীত হয়নি আর আমরাও আনিনি। একজন হচ্ছেন যশোরের জিকরগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি 2বারই নির্বাচিত হয়েছিলেন, আবু সাদত মোহাম্মদ আবু সাইদ। আর আরেকজন হচ্ছেন গাইবান্ধার এলাকাটা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত মৌলানা আব্দুল আজিজ। এই 2 জনের নামটা অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। 2 জনই সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
জি, মাননীয় চিফ হুইপ। স্পিকার, আমাদের দলের তরফ থেকেও এরকমের জনাব ফজলুর রহমান মাননীয় প্রতিমন্ত্রী নাটোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য, ইতিপূর্বে তার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। মাননীয় স্পিকার, তার নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় স্পিকার, নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, তাতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। মৃত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্যতম সদস্য নেপালের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অত্যন্ত সুদৃঢ়। এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে আমরা কোন প্রকারে কীভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন। তো মাননীয় স্পিকার, আমি নেপালের এই ধ্বংসযজ্ঞে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে দোয়া এবং মোনাজাতে তাদের দোয়া করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সকল সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে অনুরোধ জানাচ্ছি। এখন আমরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। টাইম দেখতেছে কে? اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رحمن يا رحيم. আল্লাহ, আপনি যা চান তাই হয়, আপনি যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ, আমাদের এই পার্লামেন্টে যাদের নামে আজকে শোক প্রস্তাব আনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, ওনাদেরকে মাফ করে দেন, ওনাদেরকে জান্নাত নসিব করেন। বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে, যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছে তাদের প্রতি আপনি রহম করেন, দয়া করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি রহম করেন, দয়া করেন। হায় আল্লাহ, খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন, আমরা যেন আপনার সন্তুষ্টি সহকারে কাজ করতে পারি সে তৌফিক দান করেন।
وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. মাননীয় সদস্যবৃন্দ, এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব শুরু হচ্ছে। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য খায়রুল কবির খোকন প্রশ্নটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্ন প্রশ্ন 1 মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। আমার উত্থাপনীয় বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নিকট। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে ক্ষতির সম্মুখীন হইতেছে তাহার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন নিশ্চিত করিতে সরকার কি ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করিতেছে? খ, ভবিষ্যতে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির জন্য কোনো বিশেষ কূটনৈতিক পরিকল্পনা রহিয়াছে কিনা? যদি থাকে তাহলে কি, অনুগ্রহ করিয়া মাননীয় মন্ত্রী মহোদয় বলিবেন কি? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকনকে এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। এটা অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জন্য। আমার উত্তরটি একটু দীর্ঘ, সেজন্য আপনাদের পেশেন্স কামনা করি। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিষয়টি অগ্রাধিকারে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানি সম্পদ নামক একটি পৃথক অনুবিভাগ চালু করেছে। মাননীয়, আমি আগে বলেছি এটা একটা দীর্ঘ উত্তর। আপনি যদি অনুগ্রহ করে এটা প্রকৃত বলে গণ্য করেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব। জি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উত্তর অনেক দীর্ঘ, 3 পৃষ্ঠা ব্যাপী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য খায়রুল কবির খোকন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হলেও জলবায়ু অর্থায়নের বড় একটি অংশ এখনও ঋণ নির্ভর এবং উচ্চ সুদ ও কঠিন শর্তের কারণে এসব ঋণ দেশের উপর ভবিষ্যতের অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। এমত অবস্থায় জলবায়ু ঋণের পরিবর্তে অনুদান ও স্বল্প সুদের দীর্ঘমেয়াদী অর্থায়নের অংশ বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় এবং জলবায়ু অর্থায়নে প্রয়োজনীয় ঋণ নির্ভরতা কমাতে সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ করিতেছে কিনা? তাছাড়া ভবিষ্যতে যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ ও অভিযোজনের জন্য প্রাপ্ত অর্থ দেশের ঋণের বোঝা না বাড়িয়ে বরং অনুদান, ক্ষতিপূরণ ও সহজ শর্তের অর্থায়নে হিসাবে বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল কি? মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুনরায়। আমি সেই সঙ্গে আমাদের মাননীয় সংসদ সদস্যকেও এই প্রশ্নটি করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এই প্রশ্নটির লিখিত উত্তর ইতিমধ্যে টেবিল করা হয়েছে। এটাও একটা দীর্ঘ উত্তর। আমাদের কৌশল এবং এই ক্ষেত্রে আমরা যা করছি সবকিছুর বিস্তৃত বিবরণ আমরা দিয়েছি। এটা পঠিত বলে গণ্য হলে আমি বাধিত হব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মীর আহমদ বিন কাসেম, মাননীয় সদস্য, ঢাকা 14। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে জাতিসংঘের প্রেসিডেন্সি পদ এখন বাংলাদেশের। এটি সত্যি একটি গৌরবের বিষয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদটি বাংলাদেশ অর্জন করার ফলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে কোন জিনিসটি আমরা বেনিফিটেড হব, অথবা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি অলঙ্করণের মাধ্যমে বাংলাদেশকে কোনোভাবে বেনিফিট করার জন্য, কোনো বিশেষ তহবিল আনার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কিনা যদি আমাদেরকে জানান, আমরা বাধিত হব। ধন্যবাদ আপনাকে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রশ্ন এটা সম্পূরক হলো না, জলবায়ুর উপরে করে নাই, তবুও আপনি অন্য কোনো ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য হবে কিনা সেই সম্পর্কে উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদকে, যিনি এই প্রশ্নটি উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন জাতিসংঘে 193টি সদস্য রাষ্ট্র আছে এবং প্রতি বছর প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি একটি দেশ থেকে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে এই পদের জন্য মনোনয়ন দিলেন, তো সেই সময় মাত্র পৃথিবীর 5টি দেশ দুবার এই পদটি অলঙ্করণ করেছিলেন এবং এশিয়া থেকে এই প্রথম। আমি আগেও বলেছি, আমার প্রতিদ্বন্দ্বী 10 বছর সময় পেয়েছেন এবং আমরা সময় পেয়েছি মাত্র 10 সপ্তাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি আমাকে একটা ইম্পসিবল মিশনে পাঠিয়েছেন। উনি আমাকে তখন বলেছেন, আপনি পারবেন, আমরা সবাই মিলে পারবো। তার লিডারশিপে আমরা এই কাজটি করতে পেরেছি, এর জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পদটি জাতীয় সংঘ সাধারণ পরিষদের সকল সদস্যদের একটি পদ। আমি নির্বাচনে জয়লাভ করার পরে বলেছি, আমি সকল দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করব। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ, তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে, যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, জলবায়ুর উপরে প্রশ্ন করেন। এটা মূল প্রশ্ন ছিল। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না, সুতরাং আমার প্রশ্নটি জলবায়ুর উপর না হলেও ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জানতে চাইছি, সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7ই অগস্ট 2026 সাইন হয়েছে, ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এটি সম্পূরক প্রশ্ন নয়, তবু আপনি চাইলে উত্তর দিতে পারেন বা নোটিশ চাইতে পারেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সংসদ সদস্য মিস রুমিন ফারহানাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ দিচ্ছি। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা
নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব, কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর 2, মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকার বিস্তৃত জনপদ ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, যানবাহন, আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত জনসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যেটা চ্যালেঞ্জের মুখোমুখি। পুলিশেরা, মহিলা পুলিশেরা বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকছেন, তাদের জন্য ডরমেটরি নেই, বিশুদ্ধ খাবারের পানি নেই, তাদের পরিস্থিতি মোকাবেলার জন্য গাড়ি নেই, মাননীয় সদস্য, এমনকি অফিসারদের বসার চেয়ার নেই। মাননীয় সদস্য, এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কি অনুগ্রহ করিয়া এগুলো সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, প্রশ্ন যেটা আছে সেটা পড়বেন, আপনি নিজের থেকে অ্যাড করতে পারেন না। এখন আপনাকে পরে সম্পূরক প্রশ্ন যখন দেওয়া হবে তখন মনের মাধুরী মিশিয়ে কিছু অ্যাড করতে পারেন। এখন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও ধন্যবাদ। পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10,000 কনস্টেবল পদ সৃজন। উল্লেখিত পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। পুলিশের যানবাহন প্রদান সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: আগামী 5 বছরে পর্যায়ক্রমিক টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা, যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা, নবসৃষ্ট ইউনিট, জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টসে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিট সমূহ প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল আমিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। কিছু বিপদগামী পুলিশের কারণে গোটা ডিপার্টমেন্টের সকল পুলিশ কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা মোটেও দোষী নন। অনেক ভালো ভালো কর্মকর্তা কর্মচারী সেখানে রয়েছেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, পুলিশের নৈতিক প্রশিক্ষণ দেওয়ার কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয় আছে কিনা দয়া করে জানাবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, বিষয়টা খুবই ওয়াইড। প্রত্যেকটা একাডেমিতে পেরিয়ডিক্যালি পুলিশের সর্বপর্যায়ের কর্মকর্তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। ওইখানেই নৈতিক প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ এবং একাডেমিক অনেক কিছু অন্তর্ভুক্ত করে সেই প্রশিক্ষণ একাডেমিতে নিয়ে যাওয়া হয়। এটা একটা রেগুলার পদ্ধতি। আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য কোনো কর্মপরিকল্পনা বর্তমান মুহূর্তে নেই। ধন্যবাদ। মাননীয় সদস্য জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2 একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনার মাধ্যমে
মাননীয় মন্ত্রীকে উনি জিজ্ঞাসা বা প্রশ্ন রাখতে চাই, লুটের অস্ত্র সংখ্যা কত ছিল বিগত আন্দোলনে, এবং 17 বছরে দলীয় নিয়োগপ্রাপ্ত যে লোকগুলোকে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে ওদের লিস্টটা কি জনসমক্ষে প্রচার করা হবে কিনা, এই বিষয়ে একটু আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি মাননীয় সদস্য আমাকে একটা নোটিশ দেন এ বিষয়ে মহান জাতীয় সংসদে আমরা সঠিক উত্তরটা দিতে পারবো। তবে আমি অস্ত্র উদ্ধারের বিষয়ে বলি, প্রতিনিয়ত আমরা যে অস্ত্র উদ্ধার অভিযান করছি তার মধ্যে লুট হওয়া কিছু কিছু অস্ত্র পাওয়া যাচ্ছে। নম্বর থেকে সেটা মিলিয়ে আমরা সংবাদ মাধ্যমেও বলি, প্রেস ব্রিফিংয়েও বলি যে লুট হওয়া অস্ত্র এটা পাওয়া গেছে। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে এগুলো উদ্ধার করতে পারবো। আর একটা বিষয় বলেছে দলীয় ভিত্তিক নিয়োগ, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। দেখা গিয়েছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবীর লোকজন নিয়োগকৃত হয়েছে ফ্যাসিবাদী সরকারের আমলে, যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন, সেই জেলায় গিয়ে বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, আর একটা হচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর, আর সাথে কিশোরগঞ্জ, এরকম 4-5টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি, সেটা যখন ফাইনাল হবে আমরা জাতির সামনে উন্মুক্ত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের 6 মাসে ছিল 10,090 জন, এটি এই 6 মাসে হয়েছে 11,165 জন। পুলিশের উপরে হামলা হয়েছে 275টি, যেটি এই সরকারের প্রথম 6 মাসে হয়েছে 317টি। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের 6 মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা, এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে 6 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে।
আইনের আওতায় আনা হয়েছে এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংঘটিত হয়েছে, সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয়, সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ। এইভাবে রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে, মানে স্পিকার স্পেসিফিক্যালি ঢালাও ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টন বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা 300 বিধিতে বক্তব্য দিতে পারবো মানে স্পিকার। কিন্তু যদি কাগজ নিয়ে বলা হয় এতটা হত্যা হয়েছে, এতটা ঘুম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট আমরা জানি না। আমরা গতবারও সংসদে আমরা 300 বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও বলেছি, ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধ ভিত্তিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না মানে স্পিকার। সুতরাং যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই, সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর 3, মাননীয় সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1। সালমান ওমর, ময়মনসিংহ 1। অ্যাবসেন্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে আমার নির্বাচনী আসন ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধুবরা উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় একনেক কর্তৃক কোনো প্রকল্প গ্রহণ করেছে কিনা, করিলে তা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর পক্ষে জুনায়েদ সাকি, মাননীয় প্রতিমন্ত্রী, উত্তর দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিদেশে অবস্থান করায় তার পক্ষ থেকে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের উত্তর প্রদান করছি। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা উন্নয়নের জন্য একনেক কর্তৃক এককভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই। তবে ভবিষ্যৎ জেলা উন্নয়নের জন্য এককভাবে 2টি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে। প্রকল্প দুটিতে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া উক্ত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পের মধ্যে দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে 6টি প্রকল্পে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলোর নাম নিচে বিস্তারিতভাবে দেয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, এগুলো পঠিত বলে যদি গণ্য করেন তাহলে বাধিত হব। আপনার প্রশ্নের বাকি উত্তর পঠিত বলে গণ্য হলো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ সালমান ওমর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্নের উত্তর দানের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রীর নিকট আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট এবং ধুবরা উপজেলায় চলিত অর্থ বছরে উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত শুরু কবে হবে এবং নতুন প্রকল্প গ্রহণ হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 17ই ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করার পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা লক্ষ্য করেছি 1333টি প্রকল্প চলমান ছিল। এরপরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যখন 18ই মে প্রণীত হয় তখন 1165টি প্রকল্প সেখানে যুক্ত হয়েছে।
এর বাইরেও বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেসব প্রকল্প প্রেরণ করা হয়েছে সেগুলো যাচাই বাছাই শেষে 1270টি প্রকল্প সবুজ পাতায় অর্থাৎ প্রাথমিক অনুমোদনের তালিকায় যুক্ত হয়েছে। সে হিসেবে 1165 এবং 1270টি প্রায় 2400-এর উপরের প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একভাবে চলমান আছে। এই প্রকল্পগুলোর ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছিল। সে কারণে প্রাথমিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিকল্পনা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এবং উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এই প্রকল্পগুলোকে রিভিউ কিংবা পর্যালোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে অনেকগুলো প্রকল্প কিছুটা বিচ্ছিন্নভাবে নেওয়া, সমন্বিতভাবে নেওয়া হয়নি এবং এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে প্রকল্প গ্রহণ করার ফলে কিছুটা ওভারল্যাপিং, ডুপ্লিকেশন এই সমস্ত সমস্যাগুলো আছে। তার পাশাপাশি দীর্ঘসূত্রিতা এবং অতিব্যয় এই বিষয়গুলো এর মধ্যে আমরা লক্ষ্য করি এবং সেই সব বিষয়গুলো লক্ষ্য করার মধ্য দিয়েই এপ্রিল মাসের 6 তারিখের একনেক বৈঠকে এবং পরবর্তীকালে 18 মের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন এই সব প্রকল্পগুলোকে যথাসম্ভব ইন্টিগ্রেট করা, মানে সমন্বিত করা এবং রিস্কোপিং এবং রিপারপাস করার চেষ্টা করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করি এবং কাজ করার মধ্য দিয়ে বিগত এই সময়ের মধ্যে, এই বর্তমান সরকারের 180 দিনের মধ্যে আমরা 41টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে আমরা বৈঠক করেছি এবং বৈঠক করে আমরা এই সমস্ত প্রকল্পগুলোকে যথাসম্ভব রিস্কোপিং, রিপারপাসিং এর মাধ্যমে ইন্টিগ্রেট করা এবং সেইগুলোর মধ্যে যেগুলো আর্জেন্ট দাবি দেওয়া আছে, যেমন গ্রামের সড়ক উন্নয়ন থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষার দাবি ছোট করব এবং অন্যান্য জরুরি যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না হয়তো, যে প্রকল্প গ্রহণ প্রক্রিয়াটা যেভাবে নির্দেশিকায় আছে তার মধ্যেই কিছুটা দীর্ঘসূত্রিতার সুযোগ রয়েছে। প্রকল্পের আইডিয়া, সেখান থেকে সমীক্ষা, প্রকল্পের ডিপিপি কিংবা প্রস্তাবনা প্রণয়ন, একনেকের অনুমোদন, জিও জারি, ইকোনমিক কোড পাওয়া, পিডি নিয়োগ কিংবা তারপরে যে প্রসঙ্গ আসে টেন্ডার ডকুমেন্ট তৈরি, টেন্ডার প্রসেস এবং ওয়ার্ক অর্ডার জারি, এই যে পুরো লম্বা প্রক্রিয়াটা, এতে প্রায় সময় 1.5 থেকে 2 বছরও কোনো কোনো ক্ষেত্রে লেগে গেছে। এর ফলে জরুরি ভিত্তিতে প্রকল্পগুলোকে রিস্কোপিং এর আওতায় এনে, অর্থাৎ চলমান প্রকল্পের মধ্যেই কিভাবে অঙ্গবর্ধন করে কিছুটা সময় এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি করে এই প্রকল্পগুলোকে দ্রুত কাজে নিয়ে যাওয়া যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সে বিষয়ে তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন। এবং এর পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যাতে দ্রুততম সময়ে আমরা নতুন প্রকল্প কার্যে নিতে পারি, সেই কারণে এই সময়সীমা কমিয়ে নিয়ে এসে একটা নির্দেশিকা নতুন করে তৈরি করার কাজ প্রায় সম্পন্ন। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে অনুমোদন পেলেই এটা কার্যে পরিণত হবে। এর ফলে যেটা হবে যে উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক যত প্রকল্পের প্রয়োজনীয়তা এখন সামনে আশু হিসেবে আছে সেগুলোকে যুক্ত করে, যে সমস্ত মাননীয় সংসদ সদস্যরা ডিও লেটার দিচ্ছেন সেগুলোকে যুক্ত করে নতুন প্রকল্প প্রস্তাব আসবে অথবা এর চলমান প্রকল্পের মধ্যেই সেগুলোকে অঙ্গীভূত করা হবে এবং সেই কাজ ইতিমধ্যে চলমান। বিগত একনেক বৈঠকগুলোতে এর মধ্যে অনেকগুলো নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং ইতিমধ্যে চলমান প্রকল্পের মধ্যে সেসবের অঙ্গবর্ধন করে সময়সীমা বাড়িয়ে সেই কাজগুলো করা হয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান আছে। কাজেই আমরা যেটা বলেছি যে অনেক বেশি প্রকল্প গ্রহণ করার ফলে এই দীর্ঘসূত্রিতাটা আরো বাড়ে, সেই জন্য প্রকল্পের সংখ্যা কমিয়ে যাতে সকল অঞ্চলের দাবি দেওয়া, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য স্তম্ভ, সেই কারণে এই সমস্ত প্রকল্পগুলোকে যথাসম্ভব কমিয়ে নিয়ে এসে বিভাগ ভিত্তিক অথবা 3টি জেলা ভিত্তিক এই প্রকল্পের আওতায় সকল উপজেলা যাতে অন্তর্ভুক্ত থাকে এবং তাদের প্রকল্পগুলো অগ্রাধিকারে বাস্তবায়ন করা যায় সেই উদ্যোগ গ্রহণ চলছে।
আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই এই প্রত্যেক উপজেলার এবং অবশ্যই ময়মনসিংহের এই যে ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলা এবং ধোবাউড়া উপজেলার এই যে সমস্ত চাহিত প্রকল্পগুলো আছে সেগুলো সেখানে অন্তর্ভুক্ত হবে। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এই সুবাদে কিছু বর্তমান অবস্থা জানানোর সুযোগ তৈরি হলো সেটা। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। সম্পূরক লাভ নাই, কারণ উনি ধোবাউড়া এবং হালুয়াঘাট নিয়ে হলো মূল প্রশ্ন। এখন এটার উপর সম্পূরক কিছু হবে না, পরে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন আছে, সেখানে দেখতে পারেন। মাইক দেন আব্দুল হান্নান মাসুদ, মাইক দেন ওনাকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের মেট্রো রেলের যে প্রকল্প হাসিনার আমলে যে বরাদ্দ নেওয়া হয়েছিল, সেই বরাদ্দগুলা আমাদের আশপাশের রাষ্ট্রের তুলনায় 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বরাদ্দ নেওয়া হয়েছিল। তখনকার দুর্নীতি নিয়ে আমাদের বর্তমান সরকারি দলে থাকা লোকজন সহ তারা তখন বিরোধী দলে ছিল, অনেক কথা বলেছিলেন। কিন্তু আমরা পত্রপত্রিকা মারফত জানতে পারি ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 উত্তর এবং MRT 1 এর যেই বরাদ্দ বাড়ানো হয়েছে, সেখানে প্রায় 126% এবং 130% ধারাবাহিকভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে। এবং 42.5 মেগাওয়াটের বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $467 মিলিয়ন, যা আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় প্রায় প্রতি মেগাওয়াট ভিত্তিক প্রায় 3 গুণ 3.5 গুণেরও বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেই প্রতি মেগাওয়াট উৎপাদনে খরচ হয়েছে 47 কোটি টাকা এবং বর্জ্য থেকে উৎপাদনের যে খরচ ধরা হয়েছে সেখানে 135.17 কোটি টাকা ধরা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন হচ্ছে নির্বাচনী ইশতেহারে বলেছিলেন মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি এবং বিএনপি সরকার ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নিবে না, কিন্তু এই জায়গায় এই বরাদ্দগুলা বাড়ানোর মাধ্যমে মূলত লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এবং আরেকবার বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বরাদ্দগুলা বাড়ানোর মধ্য দিয়ে, মাননীয় স্পিকার, এই ব্যাপারে পরিকল্পনা মন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, অত দীর্ঘ উত্তরে যাবেন না। আমি এর মাধ্যমে নতুন দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে কিনা সংক্ষেপে এটা বলেন। এটা কোনো সম্পূরক প্রশ্ন না, মূল প্রশ্ন ধোবাউড়া হালুয়াঘাটের উপরে ছিল। মেট্রো রেল নিয়ে প্রশ্ন করা হয়েছে। মেট্রো রেলের প্রশ্নের উত্তরে এটাই বলতে হবে যে এই প্রকল্পটি যখন গ্রহণ করা হয়েছে সেটা তখন যে ডলারের দাম ছিল এবং এখন যে ডলারের দামের বৃদ্ধি, সেটার হিসেব নিকেশ চলছে এবং এই মেট্রো রেল প্রকল্পের মধ্যে কোথাও কোনো ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ধরা হচ্ছে কিনা সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই নানান পর্ব পার হয়ে সেটা এখনো পর্যন্ত পরিকল্পনা কমিশনে আসেনি, তবে সেটা আসবে। আসার পরে এই সমস্ত ব্যয় প্রশ্নে যথাসম্ভব স্ক্রুটিনি করে সেটাই এই প্রকল্প পাশ হবে। তবে এটা মনে রাখা দরকার যে মেট্রো রেল প্রকল্প যখন জাইকার সাথে প্রকল্প করা হয়েছিল তখন 0.7% সুদে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার ব্যবস্থা ছিল। বর্তমান সময়ে জাইকা কিংবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল এজেন্সি তারা যে ঋণ দেয় সেটা মানে 3% নিচে খুব বেশি আর পাওয়া যায় না, ফলে সেটাও একটা বিবেচনার জায়গা আছে। এবং ঢাকা শহর যে ধরনের যানজটের পরিস্থিতি, তাতে মেট্রো রেলের মতো প্রকল্প ছাড়া, অর্থাৎ এই প্রকল্পে যেহেতু মাটির নিচে মানে ভূগর্ভস্থ এবং ভূপরিস্থ দুইভাবেই চলমান হবে, সেটার প্রয়োজনীয়তা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কেননা ঢাকার ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি। তবে সেই ক্ষেত্রে ব্যয় এবং সময়সীমা এবং টেকনোলজি ট্রান্সফার সমস্ত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আর এক লাইনে আরেকটি প্রশ্ন বলি, যেটা বলা হয়েছে যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রশ্ন। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সাধারণভাবে ব্যয়বহুল,
কিন্তু এই ব্যয়ের ক্ষেত্রে একটা অন্য বিষয় বিবেচনায় আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার করে নির্দেশনা দিয়েছেন। যখন আমাদের বর্জ্যের কারণে যে স্বাস্থ্যজনিত ক্ষয়ক্ষতি হয়, সেটার যে মূল্য, সেটাকে আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং আমরা যেহেতু রিনিউয়েবলই আমাদের জন্য ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কারণে এইগুলো অনেকগুলো পরীক্ষামূলকভাবে এখন হচ্ছে। আজকে যেটা অনেক বেশি ব্যয়বহুল, সামনের দিনগুলোতে প্রযুক্তিগত উন্নতির কারণে সেটা ব্যয় কমে আসবে। যেমন রিনিউয়েবল এনার্জির একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে সোলার পাওয়ার, সেটা একসময় যে ব্যয়বহুল ছিল, আজকে সেটা অনেক ব্যয় কমে এসছে, সামনের দিনগুলোতে আরো ব্যয় কমে আসবে। কাজেই এই দিক থেকে প্রকল্পগুলো, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের প্রকল্প পাওয়ার মধ্যে আমরা কার্বন ক্রেডিট পাবো, যেটা আজকে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সদস্য 98, বাগেরহাট 4, মহান সংসদে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 4 উত্থাপন করলাম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অজস্র ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এর লিখিত উত্তর দেওয়া আছে, সুতরাং আপনি একে পঠিত হিসেবে গ্রহণ করলে আমি বাধিত হব। ধন্যবাদ। উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। প্রশ্নকর্তা সদস্য মোহাম্মদ আব্দুল আলিম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হলো, ভারতের সাথে বাংলাদেশের কিছু অমীমাংসিত বিষয়, বিশেষ করে তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টন নিশ্চিত করা এবং পানি আগ্রাসন বন্ধ করার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। নদী বাংলাদেশের জীবন এবং নদীর পানির প্রবাহ আমাদের জীবনযাত্রাকে বিপুলভাবে, গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন নদীর কমন রিভার্স, তাদের ন্যায্য হিস্সা আদায় করার জন্য আমরা সবসময় তৎপর আছি। গঙ্গা চুক্তির সমাপ্তির পর নতুন চুক্তি সম্পাদনের জন্য আমরা টিম গঠন করেছি এবং সেইটাই আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। তিস্তার ব্যাপারে আপনারা জানেন, আমরা চীনের সঙ্গে একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য প্রজেক্ট, সেটা আমরা চালু করেছি। অচিরেই আমরা এই ইভ্যালুয়েশনটি শুরু করব এবং তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ধন্যবাদ। মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 3, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে যেসব দূতাবাসগুলো বাইরের দেশে আছে, সেই দূতাবাসগুলোর জন্য আমাদের কোনো কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে কিনা, থাকলে তাদের বার্ষিক বাজেট আছে কিনা, এবং সেটাও যদি থাকে তার মধ্যে কোনো রিওয়ার্ড সিস্টেম আছে কিনা, যে এই দূতাবাস আমাদের সর্বোচ্চ বিজনেস নিয়ে এসছে, এই দূতাবাস আমাদের সর্বোচ্চ শ্রমিক এক্সপোর্টে হেল্প করেছে, এরকম কোনো রিওয়ার্ডিং সিস্টেম আছে কিনা, জানলে থাকলে আমাদেরকে জানাবেন প্লিজ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্র নীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।
মাননীয় সংসদ সদস্য যে কথাটি বললেন অত্যন্ত মূল্যবান। তার কারণ হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির বাস্তবায়নের একটা বড় দায়িত্ব হচ্ছে বিভিন্ন দূতাবাসের। 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে তাতে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের হাতে ছিল না একটা বড় অংশে, এবং আমাদের বিভিন্ন দূতাবাসের কাজকর্মের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ ছিল না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। প্রত্যেকটা দূতাবাসের জন্য আমরা একটা কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করছি, এবং এটার ভিত্তিতে নির্ভর করে প্রতিটি দূতাবাসের আমরা কি ইভ্যালুয়েশন দেব, এবং আমরা যখন আগামী বাজেট আপনাদের কাছে পেশ করব তখন আপনারা সেই প্রতিটি তথ্য পাবেন। আপনাদের সেই তথ্য জানবার অধিকার আছে। তবে একই সঙ্গে আমি এইটুকুও বলি যে আমাদের সাইজের যে সমস্ত দেশ আছে এবং আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডের বিস্তৃতি যেভাবে হওয়ার দরকার সেই তুলনায় আমাদের বাজেট কিন্তু অপ্রতুল। সেটা আমি বাজেট ডিসকাশনে বলেছি। আগামীতে আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বিষয়ে আরো বিপুলভাবে অগ্রগতি কায়েম করতে পারব। ধন্যবাদ আপনাদেরকে। তারকা চিহ্নিত প্রশ্ন 5, জয়নাল আবেদিন, মাননীয় সদস্য, ফেনী 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুগ্রহ করিয়া বলিবেন কি যে আমাদের দেশে অপরাধী, জলদস্যু, বনদস্যু থেকে শুরু করে এই সমস্ত অপরাধীর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জলদস্যু বনদস্যুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করিবার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যক্রম নিম্নরূপ। আপনার সময় হলে আমি পড়তে পারি মাননীয় স্পিকার। উত্তরটি পঠিত বলে গণ্য হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জয়নাল আবেদিন একটি প্রশ্ন করতে পারেন। স্পিকার, যে এদেরকে শর্ত সাপেক্ষে আইনি সহযোগিতা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা দুনিয়ার কোনো দেশেই সম্ভব নয়, এই দেশে হবে না। ইতিমধ্যে বাংলাদেশে অসংখ্য মানুষকে খুন, গুম, এমনকি নারী দর্শনের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে আরো সহযোগিতার কথা এখানে বলা হচ্ছে। এটা দুঃখজনক। গোটা জাতি কিন্তু আজকে দুঃখ করবে। কোন অবস্থাতে এদেরকে ছাড় দেওয়া যাবে না। এই জাতীয় অপরাধীদেরকে কঠোর বিচারের মধ্য দিয়েই এই সমাজকে আপনার সুখের পথে আনতে হবে। প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন, একটি প্রশ্ন করুন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটা কবে নাগাদ, কিভাবে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সমাজকে শান্তি এবং আমাদের এই মানুষের আমার জীবন রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন, এটা কিন্তু দেশের কোটি কোটি মানুষ জানতে চায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে নি? মাননীয় স্পিকার, আমার প্রশ্নের উত্তরটা পড়লে বোধহয় ওখানে সব পাওয়া যেত। সময় বাঁচানোর জন্য আমি পড়িনি। আমরা দায়িত্ব গ্রহণের পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং দক্ষিণাঞ্চলের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের অনুরোধে আমরা তাৎক্ষণিকভাবে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড যৌথভাবে আমরা এটা পরিচালনা করি কোস্টগার্ডের নেতৃত্বে। সেখানে নৌ পুলিশ ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, সবাই ছিল, পুলিশ তো আছে, এবং এটা আমরা তাৎক্ষণিকভাবে খুব সফল হয়েছে। শত শত অস্ত্র উদ্ধার করা গেছে, অনেক জলদস্যু বনদস্যুদের গ্রেফতার করা গিয়েছে। তারপরও একটা পর্যায়ে সরকার মনে করেছে এটা তাদেরকে যদি এটা সুযোগ দেয়া হয় যে অস্ত্র সমর্পণের এবং তাদেরকে ক্ষমা প্রদর্শনের, তাতে করে কিছু ফল পাওয়া যেতে পারে, এবং আমরা পেয়েছিও তাই। মাননীয় সদস্য যেটা বলেছেন, এগুলো আরো অনেকবার হয়েছে বাংলাদেশে। বিভিন্ন সময়ে অস্ত্র সমর্পণের সুযোগ দেওয়া হয়েছে, ক্ষমা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু 1-2 বছর পর পর তারা আবার বনে জঙ্গলে যায়, সমুদ্রে যায়। এটাও সত্য।
কিন্তু আমরা কার্যকরভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি মাননীয় স্পিকার। আমি এই প্রসঙ্গে আমাদের আইন শৃঙ্খলার চিত্রের শুধু 1 মিনিটের ভিতরে একটা পরিসংখ্যান দেব। এটা যেহেতু আমি মহান জাতীয় সংসদে বলছি, এটা আপনার ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট হিসেবে ক্রিয়েট নিতে পারবেন, এবং বিরোধী দলের মাননীয় সদস্য একজন যেভাবে পল্টনে কায়দায় বক্তৃতা দিলেন তারও এটা উপকারে আসতে পারে। 2025 সালে আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম না মাননীয় স্পিকার। 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তুলনামূলক বিবরণীতে মাসওয়ারি 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা, বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতনের ডকুমেন্ট, নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। ধর্ষণের তুলনামূলক চিত্র 2025-এর জানুয়ারি থেকে আগস্ট তাহাদের সময়ে 4,666, বর্তমানে একই সময়ে 4,472। মব সংক্রান্ত আমরা মবের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছড়াছড়ি ছিল এবং উৎপত্তিও বলা যায়। একই সময়ে 89, এটা কমে এখন আমাদের সময়ে আমরা 56-এ আনতে পেরেছি, এটা 0-তে নিয়ে যাব ইনশাআল্লাহ। সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার তুলনামূলক চিত্র সেই সময়ে ওই একই 2025-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 999, বর্তমান সময়ে মাননীয় স্পিকার 163টি। অস্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার, এগুলা অনেক লম্বা বলতে হবে মাননীয় স্পিকার। এটা একটা বৈপ্লবিক উন্নতি না বললেও আমি বলবো দৃশ্যমান এবং জনপ্রত্যাশিত উন্নতি হয়েছে মাননীয় স্পিকার। এইভাবে যদি তারা স্পেসিফিক কোনো নোটিশ এবং প্রশ্ন উত্থাপন করতে চায় তাহলে পরে আমি খাতোয়ারি এই বর্ণনাগুলো দিতে পারবো। ডকুমেন্টারি মহান জাতীয় সংসদ আমরা যেটা প্লেস করলাম, এই ডকুমেন্ট যে কেউ নিয়ে যেতে পারেন স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে দিনে দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। আমরা লক্ষ্য করছি মানুষের ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের উপরে হামলা হচ্ছে, এমনকি সরকার দলের আইনুল হক সাহেব, SM জাহাঙ্গীর সাহেব, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত তাকে কেন্দ্র করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। এই পরিস্থিতিটা তো শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে না, এই সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন হামলার শিকার হন, তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলাগুলোর কোনো আসামিকে গ্রেপ্তার না করে বরং তার প্রেক্ষিতে যে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হয়েছে সেই মামলায় ওই বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, পয়লা 1 মিনিট একটু আমি অমনোযোগী ছিলাম। কোন প্রসঙ্গে বলছে সেগুলো শুনেছি, কোন ঘটনায় বলেছেন যদি একটু বলতে। আবার করেন প্রশ্ন, যেটুকু উনি বুঝতে পারেন না ওইটুকু, শুধু ফার্স্ট পার্ট। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম যে দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবর রচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উড্র। ঠিক আছে, মাননীয় স্পিকার, অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। মাননীয়, এক মিনিট, বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয়, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। মাননীয় সদস্যবৃন্দ, বলো। হয়েছে তো, অনেকক্ষণ বলেছেন। এখন আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজের আসনে বসুন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদেরকে দিচ্ছি, এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, যখন সুযোগ পাবেন মাইকে বলবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আপনাদের বিরোধী দলের চিফ হুইপ দাঁড়িয়েছে, সামনের সারির সদস্যবৃন্দ দাঁড়িয়েছে, তখন অনুগ্রহ করে পিছনের সারি থেকে বক্তব্য দেবেন না। আপনাদের নেতারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, প্রচুর সুযোগ আছে আপনাদের জন্যে। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আরেকটি, মাননীয় সদস্যবৃন্দ বসুন, প্লিজ অপেক্ষা করুন। বসুন। অনুগ্রহ করে নিজের আসনে বসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। শোনেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় না ঠিক, আপনার
মাননীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধী দলের নেতাকে দেব। আপনি বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্য দেন, তারপর আপনি বলবেন। বিরোধী দলের নেতা অপেক্ষা করুন, তার বক্তব্যটা শেষ করুন, তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেব। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে, মাননীয় স্পিকার, না, বলেন বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি ভাই, সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেইটার জবাব তো আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, মাননীয় আর তাদের স্পিকার, দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি যদি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা হ্যাঁ, বলছি। বলেন, সংক্ষেপে মাননীয় বলেন। স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয় এই সংসদে, সম্পূরক প্রশ্নও একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়, উত্তর দেন, মাননীয় আমি সদস্য কি উত্তর দেন। শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার তুমি উত্তর দেন। প্রথমে বলেছেন আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। কোথায় চিন্তায় হয়েছে বলতে হবে। কোথায় মাননীয় তার সদস্যবৃন্দ, বিরুদ্ধে আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসমানের উপর কথা দিতে হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জবাব দেন। মাননীয় স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় চিন্তায় হয়েছে আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে, প্রতিকার কি? বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে, প্রতিকার কি? স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় specific স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। মাননীয় That was my intention. Enough. Thank মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন, আপনার বক্তব্য বলুন। আপনি। মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বক্তব্য। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা
কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফেসিজম, এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। মানে আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব। যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার 2 গুণ 3 গুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। আসরের নামাজের জন্য কতক্ষণ আছে টাইম? এখন আসরের নামাজ। আপনি কি বিরোধী দল নেতা আরো বলতে চান? আপনি এমন কিছু বলবেন না যে এই ডিবেটটা প্রলং হয়। এখন তো দেখেন সবাই শান্তভাবে বসে আছে। আমি তো বললাম যদি স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন তাহলে এক্সপান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিংগুলো দেখেন কত ধরনের বক্তব্য হয়। আমি আশা করব যুক্তি নির্ভর এবং অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব, কিন্তু এই যে কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। আপনারা যখন বলবেন আমি এই পক্ষকে অনুরোধ করব চুপ করে বক্তব্য শোনার জন্যে, আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। পরমত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। আচ্ছা যাই হোক, এখন আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতা, আপনার কি বলতেই হবে? আপনি এই প্রসঙ্গে বলবেন নাকি অন্য কোনো প্রসঙ্গ? বিরোধী দলের নেতাকে মাইক দিন। মাননীয় স্পিকার, আসলে এক্সপাঞ্জ হ্যান্ডস্পট করারও ইতিহাস আছে, আবার পরীক্ষা করে দেখারও ইতিহাস আছে। আজকের বিষয়টা একবারে স্পষ্ট, এটা তো আর পরীক্ষা করে দেখার কোনো বিষয় নেই। এবং এটা রিপিটেডলি এগেইন অ্যান্ড এগেইন এই কথাগুলো এখানে এসেছে। 2 নম্বর, আপনার একটা কথায় সামান্য সংশয় এবং কষ্ট সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে আপনি যথার্থই অ্যাটেনশন ড্র করেছেন, অভিভাবক হিসেবে এটা করবেন যে আমি দাঁড়ানোর পরে বাকিরা এখানে দাঁড়িয়ে আছেন,
এটা ডিসেন্সি ক্ষুণ্ণ হয়েছে, এটা আপনি করতে পারেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সাথে শেষের দিকে কনক্লুশনে গিয়ে একটু বললেন যে এই দিকের চাইতে ওই দিকে 3 গুণ আছেন, এটা তো ভালো লাগলো না মাননীয় স্পিকার। আমি কোনো গুণে বিভক্ত, এই সংসদকে কোনো গুণে বিভক্ত করার পক্ষে নই। আমরা প্রথম দিক থেকে বলেছি ভালো কাজে আমরা সবাই এক হব, একসাথে কাজ করব, অন্যায় কিছু হলে আমরা প্রতিবাদ করব। আমরা সেই প্রতিবাদ করেছি, হয়তো এই প্রতিবাদ কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, সেটা ভিন্ন। কিন্তু আমি মনে করি যে এই ধারায় আমাদেরকে হ্যান্ডেল না করলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি কাউকে ছোট করার জন্য কোনো বক্তব্য রাখি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যই রাখতে দিলেন না, শাউট করে তার বক্তব্য যাতে না শোনা যায়, এই অ্যাটিচিউডটার আমি নিন্দা করি। এটি সঠিক অ্যাটিচিউড নয়। আপনারা যখন বলবেন তখন এই ট্রেজারি বেঞ্চকেও আমি বলবো আপনাদের কথা যাতে শুনে। আবার ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে একসাথে 80 জন দাঁড়িয়ে যদি কথাই বলতে না দেন, এটা সংসদীয় প্র্যাকটিস নয়। সুতরাং আমি আপনাদের কাছ থেকে পরমত সহিষ্ণুতা এটাই কামনা করি। যাই হোক, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যারা মনির হক চৌধুরী পয়েন্ট অফ অর্ডারে কি বলতে চেয়েছেন বলুন। দেখো মাননীয় স্পিকার, আপনাকে আবার এখানে ফেরত পেয়ে আলহামদুলিল্লাহ। আপনার জন্য অপেক্ষা করছিলাম এই পয়েন্ট অফ অর্ডারটি রেজ করার জন্য। এই সংসদে বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে। গত 14 তারিখে বাজেট বক্তৃতার প্রথম দিনেই আমার বক্তব্যের শুরুতে একটি গল্পকে কেন্দ্র করে আপনার আসন থেকে আমার বক্তব্যের কিছু অংশ এক্সপান্স করেছিল। এটা স্পিকারের এখতিয়ার। যার বক্তব্য এক্সপান্স করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্দটি অসংসদীয়, যেটা এক্সপান্স করেছে, সেটা আমি জানতে পারি নাই। আর এক্সপান্স হওয়ার পরে এটা নিয়ে সংসদে কোনো কারো পক্ষের আলোচনা হওয়ার সুযোগ নাই। যিনি যারটা এক্সপান্স তিনি জানতে পারেন, জানতে চাইতে পারেন, নোটিশ দিতে পারেন। আমার খেলায় সেই ব্যাপারটি হয়নি। আপনি এরকম নামাজের বিরতি দিয়ে দিয়েছিলেন। নামাজের বিরতির পরে আমার এই বক্তব্যকে কেন্দ্র করে সম্মানিত কোন সংসদ সদস্য বলেছেন আমি মানবতা বিরোধী আচরণ করেছি, আমি বর্ণ বৈষম্যবাদী। মাননীয় স্পিকার, এটা আমার দলেরই এক সদস্য বলেছেন নীল নদের পানি যেমন নীল হয় না, সকলে দাঁড়িয়ে রাখলেও নাকি মুসলমান হয় না। আমার ধর্ম বিশ্বাসে আঘাত করেছে, আমার ইজ্জতে আঘাত করেছে। আপনাকে 302 দ্বারা আমি নোটিশ দিয়েছিলাম জানার জন্য যে আমার কোন শব্দটা এক্সপান্স হয়েছে। এটা এই বয়সে আমার জানার অধিকার আছে। এছাড়াও আরো প্রশ্ন আছে যেগুলো আমি আর আজকে তুলতে চাই না। ইতিমধ্যে হাউস গরম হয়ে গেছে, আমি বললে আরো গরম হইতে পারে, সবাই মনে করে। না বলে বলবো, আমার ইজ্জত রক্ষার খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে, আমার ইজ্জতের খাতিরে, প্রবীণতার ইজ্জতের খাতিরে আমাকে বলতে হবে আমি কোন শব্দটা অসংসদীয় বলেছি। 1, 2, পরে যারা বক্তব্য দিল, আমার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। ব্রেকের পরে যাদেরকে বক্তব্য দেওয়া হলো, আমার দল সহ কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নত। এই নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কোনো বাইরেও কাউকে দেয়নি। আমি বিচার চাই। মাননীয় স্পিকার, আমার নোটিশ দিয়েছি 300 দ্বারা। আমি আশা করি এটার আনুষ্ঠানিক জবাব আমি পাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এই ঘটনা যখন ঘটেছে সে সময় আমি সংসদে ছিলাম না। আমি কার্যপ্রণালী বিধি পরীক্ষা করে দেখব, সেখানে যদি অসংসদীয় কোনো কিছু থাকে, আপনাকে জানানোর মতো কোনো বিষয় থাকে, সেটি জানানো হবে। তবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। এবং আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আপনার রুলস অফ প্রসিডিওরটা একটু পড়েন। স্পিকার যখন বলে প্রতিটি সদস্য নিজের আসনে বসতে হবে, এই আইন
এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি আসরের নামাজের জন্য আধা ঘন্টা বিরতি দিচ্ছি।